নমস্কার, শুরু করছি দ্য বিগ স্টোরি। আপনার সঙ্গে রয়েছি আমি দেবারতী। যখনই দেশের মানুষ ব্যালট বক্সে বা ইভিএম এর বোতাম টিপে একটি শক্তিশালী দুর্নীতিমুক্ত সরকারকে ক্ষমতায় ফেরায়, তখনই শুরু হয় বিরোধী শিবিরের এক চেনা এবং ক্লিশে স্ক্রিপ্ট। এবার সরাসরি দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির দরবারে গিয়ে 6 পাতার এক অভিযোগের ঝুলি মেলল ইন্ডি জোটের শরিকরা। রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবদের সই করা এই চিঠিতে সরাসরি আক্রমণ করা হলো স্বাধীন ভারতের অন্যতম গর্ব জাতীয় নির্বাচন কমিশনকে। ইভিএম নিয়ে অবৈজ্ঞানিক অবান্তর প্রশ্ন, কেন্দ্রীয় বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা এবং ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে ভুয়ো বিভ্রান্তি, এই সমস্ত কিছু ছড়ানো, এটা একটা বিপজ্জনক খেলা। এবং সেটা কি আসলে 2026-এর আসন্ন যে নির্বাচন ছিল, যে নির্বাচন হয়ে গেল, সেখানে নিজেদের নিশ্চিত পরাজয় ঢেকে রাখার এক আগাম অজুহাত ছিল নাকি? আজ দ্য বিগ স্টোরিতে বিরোধীদের এই চিঠির পেছনে লুকিয়ে থাকা আসল রাজনৈতিক দেউলিয়াপনের এক্সক্লুসিভ ময়নাতদন্ত আপনাদের সামনে হাজির করব। গণতন্ত্রে পরাজয় মেনে নেওয়াটা সবচেয়ে বড় স্পোর্টিং স্পিরিট বা রাজনৈতিক উদারতা, কিন্তু ভারতের এই মুহূর্তে যে বিরোধী শিবির, তাদের ডিকশনারিতে বোধহয় সত্যকে স্বীকার এই শব্দটাই নেই। যখনই তারা ভারতের 150 কোটি মানুষের মন জয় করতে ব্যর্থ হয়, তখনই তাদের পরিবারতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত রাজনীতিকে দেশের মানুষের প্রত্যাখ্যান করার যে বাইনারি বা যে সংজ্ঞা, যে ডেফিনেশন তারা তৈরি করে নিজেদের মতো করে, সেটাকেই সামনে আনার চেষ্টা করে। জনগণের সেই রায়কে তারা মাথা পেতে না নিয়ে আঙুল তোলে দেশের পবিত্র সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দিকে। কখনো তারা আক্রমণ করে ইডি, সিবিআই এর মতো তদন্তকারী সংস্থাকে, কখনো তারা প্রশ্ন তোলে বিশ্বের দরবারে ভারতের বিশ্বস্ততার প্রতীক ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর ওপর। আর এবার তো তারা সমস্ত কিছুর সীমা পার করে গেলেন। জাতীয় নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন এরা। দেশের প্রধান বিচারপতিকে 6 পাতার দীর্ঘ নালিশি চিঠি পাঠানো হয়েছে আইএনডিআই এর তরফ থেকে। সেখানে একাধিক সই রয়েছে, রাহুল গান্ধী থেকে শুরু করে অখিলেশ যাদবের কাছ থেকে সেরকম কিছু সই দেখা গেল, এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের গণতন্ত্র বিপন্ন, নির্বাচন কমিশন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির আজ্ঞাবহ, এরকম বিস্তর অভিযোগ। এই যখন এরকম কিছু ন্যারেটিভ তৈরি হচ্ছে, নিরপেক্ষভাবে আইনের ধারা ধরে ধরে তখন বিশ্লেষণ করার সময় সত্যি এসেছে যে এই 6 পাতার চিঠি কোনো গণতান্ত্রিক লড়াই নয়, বরং দেশের সার্বভৌম প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার এবং দেশের বিচার বিভাগকে নোংরা রাজনৈতিক দড়ি টানাটানির খেলায় টেনে আনার এক পরিকল্পিত চক্রান্ত। বিরোধীরা তাদের চিঠির পরতে পরতে যে অভিযোগগুলো করেছেন, 2014 সালের পর থেকে জাতীয় নির্বাচন কমিশনে পক্ষপাত দুষ্ট নিয়োগ হচ্ছে নাকি, এবং নির্বাচনী আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের ক্ষেত্রে কমিশন নাকি ক্ষমতাসীন দলের প্রতি নরম মনোভাব দেখাচ্ছে। সাম্প্রতিক অতীতে একটার পর একটা ঘটনা এমন ঘটেছে যেখানে আমি অন্তত পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে বলবো যে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের এসআইআর। এই এসআইআর এর ফলে তৃণমূল কংগ্রেসের আরো অনেকগুলো হারের কারণ রয়েছে বা দিক রয়েছে, সেগুলো তো রয়েছে। সৌগতরার একটা রিয়াকশন শোনানোর আগে একটু আপনাদের বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এই গা জ্বালার কারণ হচ্ছে এই একটাই, তার ভোটে হার এবং নির্বাচন কমিশনকে যেভাবে হোক কাঠগড়ায় দাঁড় করানো। কেন? কারণ এসআইআর হয়েছে, কারণ এসআইআর এর ফলে একাধিক ভুয়ো ভোটার, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, তাদের নাম বাদ পড়ে গেছে। আর তাই গায়ে বড্ড জ্বালা মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক অভিযোগ এবং সেই অভিযোগের কোনো সারবত্তা নেই, কমিশনের বিরুদ্ধে উঠছে। সেই
সেই স্বয়ং শাসিত সংস্থা, যে সংস্থা সংবিধান স্বীকৃত, এরা জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হয়তো জয়লাভ করেছেন, কিন্তু সংবিধানকে স্বীকৃতি দেওয়ার কথাটা এদের মাথায় নেই। সৌগত রায়, তিনিও তো জনপ্রতিনিধি, কি বলছেন প্রতিক্রিয়া দেখুন। TMC will be signatory to this memorandum to the Chief Justice of India. TMC has been complaining about the functioning of the Election Commission and the implementation of SIR for a long time. We raised serious objections to the Election Commission's role in implementing SIR in West Bengal and later in conducting the elections. So naturally we support any move against the Chief Election Commissioner. নির্বাচন কমিশনকে একটি সম্পূর্ণ স্বশাসিত স্বাধীন সংস্থা হিসেবে গড়ে তোলা হয়েছে সংবিধান স্বীকৃতভাবে। নির্বাচন কমিশনার, অন্যান্য যারা আধিকারিকরা রয়েছেন, নিয়োগ প্রক্রিয়া আপনারা জানেন, এটা নতুন করে বলার দরকার নেই, কারণ নির্বাচন সময় মানে নির্বাচন যে সময় চলেছে, মার্চ এপ্রিল লাগাতার এগুলো নিয়ে কথা হয়েছে যে কমিশনার নিয়োগ মানে নির্বাচন কমিশনের নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন এরা তুলেছেন। কেন তুলেছেন? সুপ্রিম কোর্টের নির্দেশিত দেশের সংসদে তৈরি করা আইনি কাঠামোর মধ্যে দিয়ে অত্যন্ত স্বচ্ছভাবে এই পুরো কাঠামোটা তৈরি হয়েছে, যেখানে ক্যাবিনেট সচিবের নেতৃত্বে সার্চ কমিটি এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সিলেকশন কমিটি কাজ করে। সেখানে তো লোকসভার বিরোধী দলনেতাও স্বয়ং সদস্য হিসেবে উপস্থিত থাকেন। তাহলে বিরোধীদের আপত্তির জায়গাটা কেন? এবার এখানেই বুঝতে হবে যে আপত্তি আসলে তো নিয়মে নয়, আপত্তি হলো নিজেদের মনের মতো কোনো অফিসারকে সেই চেয়ারে বসতে দিতে হবে, না হলেই এই তীব্র হতাশা তৈরি হচ্ছে। মানে আমি কোনো আইন টাইন মানবো না, আমি সংবিধান মানি না, আমার পছন্দের অফিসারকে ওইখানে বসাতে হবে। কেন? আপনি তো সংবিধান পড়ে তারপরে এই হয় পার্লামেন্ট নয় বিধানসভা ইত্যাদিতে গেছেন। নির্বাচন কমিশন কড়া হাতে দেশের ভোট পরিচালনা করছে, আপনাদের গায়ে জ্বালা ধরে তাই। কোনো প্রার্থীর বিরুদ্ধে ধরুন মানে তিনি যদি উস্কানিমূলক মন্তব্য করে থাকেন তাহলে তাকে নোটিশ জারি করা হবে, কিন্তু সেই সময় বিরোধীরা নীরব থাকে। কিন্তু যখন আইন এবং নিয়মের ধারা অনুযায়ী নিজেদের কোনো নেতার আইন ভঙ্গের জন্য কমিশন ব্যবস্থা নেয়, তখনই শোরগোল শুরু করে দেন আপনারা। গণতন্ত্র বিপন্ন, গেল মৃত্যু হলো গণতন্ত্রের ইত্যাদি ইত্যাদি। কিন্তু একাধিকবার সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে ভারতের নির্বাচন কমিশনের কাজের উপর দেশের বিচার বিভাগের পূর্ণ আস্থা রয়েছে। ইভিএম নিয়ে আপনারা প্রশ্ন তুলেছেন, কিন্তু সেটা নিয়ে স্বচ্ছতা রয়েছে। সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট পর্যবেক্ষণ রয়েছে যে ভিত্তিহীন রাজনৈতিক অভিযোগের ভিত্তিতে দেশের স্বশাসিত প্রতিষ্ঠানগুলো সম্মানহানি করা দায়িত্বশীল বিরোধী দলের কাজ হতে পারে না, অথচ যেটা আপনারা করে গেছেন। এবার বলি আরো কিছু অভিযোগের কথা যেটা এই চিঠিতে রয়েছে। কি অভিযোগ করছেন আপনারা? ভোটার তালিকা সংশোধন, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটা নিয়ে আপনাদের সব থেকে বেশি গা জ্বালা হচ্ছে এই এসআইআর। বিরোধী যেগুলো প্রধান এলাকা সেখান থেকে নাকি লক্ষ লক্ষ ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আপনারা দেখেছেন এসআইআর এর প্রয়োজন ছিল না, কি বলেন? দ্বিজেনবাবুও তো ভোট দিয়ে গেছেন, মারা যাওয়ার পরেও দ্বিজেনবাবু ভোট দিয়ে গেছেন। ঢাকা থেকে কেউ এসেছেন ভোট দিতে, কেউ সৌদি আরব থেকে চলে আসছিলেন ভোট দিতে। তো সেখানে যদি এসআইআর এর প্রয়োজন হয়, কেন নির্বাচন কমিশন করবে না? কেন কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে না? পশ্চিমবঙ্গের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন কেন পড়েছে সেটা আপনারা জানেন, কারণ পশ্চিমবঙ্গের ভোটের এই বাস্তব ছবিটা যদি আমরা সামনে রাখি, যদি একটু ইতিহাসটা মনে করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে বছরের পর বছর ধরে বুথ দখল হয়েছে, রিগিং হয়েছে, ছাপ্পা হয়েছে, জাল ভোট দেখেছি, ভুয়ো ভোটারদের দাপাদাপি দেখেছি, মৃত ভোটাররা ফিরে এসেছেন, ভোট দিয়েছেন, অনুপ্রবেশকারীরা ভোট দিয়ে গেছেন, ভোট ব্যাংকের নোংরা রাজনীতি করে গিয়েছেন। কারণ আপনি বলেছেন, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বলেছেন যে গরু দুধ দেয় তা লাথি খেতে হয়। কারণ আমি মুসলিম তোষণ করি, আপনি বলেছেন, আপনি সগর্বে বলেছেন, ছাতি চওড়া করে বলেছেন।
আর যে কারণে পশ্চিমবঙ্গ আবারও যদি আপনারা নির্বাচনে জিততেন তাহলে পশ্চিম বাংলাদেশ হতো। সেখানে যখন নির্বাচন কমিশন প্রযুক্তির সাহায্যে ডাবল এন্ট্রি মৃত ভোটারদের নাম বাদ দিয়ে ভোটার তালিকাকে ক্লিন করে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন করছে, তখন বিরোধীদের বুকে কাঁপন ধরছে কেন? বিজেপি নেত্রী কেয়া ঘোষ খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন যে কেন আপনাদের কাঁপন ধরেছে। দেখুন কি বলছেন। ये जो अपोजिशन ब्लॉक है ये किसी भी हद तक जाके ये एसआईआर बंद करवाना चाहते थे। जब पश्चिम बंगाल में एसआईआर हुआ तो ममता बनर्जी कोर्ट तक चली गई थी और कोर्ट ने तो इसको कहा नहीं कि एसआईआर बंद हो जाए। जो प्रोसेस है वो चलेगा, बाकायदा चलेगा। असल में ये सारे कांग्रेस हो या दूसरे जो अपोजिशन है, इनका मेन जो वोट बैंक है वो डेड वोटर्स है, शिफ्टेड वोटर्स है, एब्सेंट वोटर्स है, ट्रांसफर्ड वोटर्स है और घुसपैठिया वोटर्स है, जिनके ज़रिए बार बार लगातार ये वोट जीतते आते थे। तो अब इनका अगर कोर वोट बैंक जो मृतक वोटर्स हो या चाहे ट्रांसफर्ड वोटर्स हो, ये चले जाए तो इनको लगता है कि ये हार जाएंगे। हम पश्चिम बंगाल जब चुनाव हो रहा था हमने कहा था एसआईआर हो चाहे नहीं हो, पश्चिम बंगाल में कमल खिल के ही रहेगा। एसआईआर जो चुनाव आयोग कर रही है, अगर उनको कोई आपत्ति है तो हाई कोर्ट, सुप्रीम कोर्ट, सारे कोर्ट के दरवाजे खुले हुए, इसमें जाए, बल्कि मीडिया में आके बयानबाजी नहीं करके। নির্বাচন কমিশন খুব সুষ্ঠুভাবে যে কাজগুলো করেছে সেই কাজগুলো আপনাদের গায়ে জ্বালা ধরিয়েছে, আপনারা হেরেছেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পরেও গদি ছাড়তে চাইছেন না, শক্ত করে চেপে ধরে বসে আছেন তার সিংহাসন। এ তো নজিরবিহীন ঘটনা, গোটা দেশে গোটা বিশ্ব বোধহয় এই ধরনের ঘটনা ঘটেছে বলে তো আমার জানা নেই। একটা ব্রেক এখানে নিতে হবে, বিরতির পরে আবারও ফিরবো আলোচনা এবং এটা দেখার চেষ্টা করব যে কথা বলছিলাম যে কেন এত গায়ে জ্বালা ধরছে। কমিশনের যে কাজগুলো কমিশন করেছে, সুষ্ঠুভাবে করেছে, সেগুলো নিয়ে আপনারা আজকে কাটাছেড়া করছেন। এমনকি এই পর্যায়ে চলে গেছে যে আপনারা ইমপিচমেন্টের কথাও ভেবে ফেলেছেন কমিশনের অপরাধ কি করে ফেলেছে কমিশন যে এত হই হই রই রই করছেন? গণতন্ত্র নাকি বিপন্ন? যেটা করেছে কমিশন সেটা হচ্ছে ভুয়ো ভোটার ছাঁটাই করেছে, আর সেই কারণেই আপনাদের এত জ্বালা। দেশ জুড়ে ডুপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে এক ব্যক্তির একাধিক বুথে থাকা নাম এবং মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে কমিশন। টেকনিক্যাল প্রসেস, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, এর মধ্যে কোনো রাজনীতি নেই। এটা আপনারা বুঝতে পারেননি বা বুঝতে চাননি। ওই যে আপনাদের পছন্দের অফিসার দরকার ছিল আপনাদের চেয়ারে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিস্তর অভিযোগ, একের পর এক মামলা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে বিগত দিনের নির্বাচনগুলোতে আমরা দেখেছি। কেন? আপনারা অভিযোগ করেছিলেন যে পশ্চিমবঙ্গে 2,40,000 কেন্দ্রীয় জওয়ান মোতায়েন করে রাজ্যকে নাকি কোণঠাসা করা হয়েছিল, কিন্তু তাই নাকি? এই যে বিরোধী বিজেপি যে সময় বিরোধী রাজ্যে এত মায়ের কোল খালি হয়েছে, এত মায়ের কোল, এখনো আজকের দিনে দাঁড়িয়েও আপনারা এরকম তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস উদ্ধার হচ্ছে যেখানে সাদা থান আপনারা মজুত করে রেখেছেন। ভাবতে পারেন তাহলে জওয়ান কেন লাগবে না? প্রান্তিক এলাকাগুলোতে যান, সেখানে গিয়ে দেখুন কি কি করে এসছেন আপনারা। সেখানকার ভোটারদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, আর সেটাই করা হয়েছে, সেটাই করেছে নির্বাচন কমিশন। সে কারণে আপনাদের গায়ে জ্বালা। এবার আসি আদালতের অবস্থানে। হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সব আদালতে বারবার বাংলার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে সেই সময়ে প্রশ্ন তুলেছে। ফলে খুব স্বাভাবিকভাবেই বাংলার যারা শান্তিকামী ভোটার রয়েছেন তাদের পাশে থাকার জন্য এটা তো প্রয়োজন ছিল, আর তাই করেছে নির্বাচন কমিশন। আর সেটাতেই আপনাদের জ্বালা। মানুষের ভোটদানের অধিকারকে সুরক্ষিত করেছে নির্বাচন কমিশন, সঠিক ভোটারকে চিহ্নিত করতে পেরেছে কমিশন। আপনারা এর মধ্যে রাজনীতি খুঁজতে গেছেন, আপনারা এর মধ্যে রং খুঁজতে গেছেন, আপনারা এর মধ্যে পক্ষপাত খুঁজতে গেছেন, আপনারা সরাসরি এই অভিযোগও করেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে আপনারা এই অভিযোগ করেছেন যে ওনার অঙ্গুলি হেলনে নাকি কমিশন চলছে। কি বলছেন? কতটুকু বলছেন? কোন বেসের ওপর দাঁড়িয়ে বলছেন? কেনই বা বলছেন? গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ দেখছে আপনাদের এই ধরনের মন্তব্যগুলো। এটা তো হাস্যকর দাবি।
আরে মশাই, ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম বাতিল করে দিতে হবে, সেখানে নাকি টেকনিক্যালিটিস গলতি পাচ্ছেন আপনারা, গলদ পাচ্ছেন আপনারা। কেন তাহলে ব্যালট বক্স ফিরিয়ে আনবেন যাতে চিবিয়ে খেতে সুবিধা হয়? যে ভারত আজ ডিজিটাল ইন্ডিয়ায় পরিণত হয়েছে, আজ চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে, ডিজিটাল পেমেন্ট সিস্টেম বিশ্ব দেখে তাজ্জব বনে যাচ্ছে, একবিংশ শতাব্দীর ভারত, সেই ভারতকে মেনে নিতে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়দের অসুবিধা হচ্ছে। আপনারা তাহলে আদিম যুগে ফিরে যান, তুষার যুগে ফিরে যান, বেটার তুষার যুগে ফিরে যান। এমনিও আপনাদের মাথা ভীষণ গরম, আপনারা বুঝতে পারছেন না কি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। আপনারা বরঞ্চ তুষার যুগে ফিরে যান, কারণ আপনারা যদি ব্যালট চাইতে পারেন, তার মানে ব্যালটের সেই অন্ধকার দিনগুলো চাইতে পারেন, তার মানে মানুষের ওপর সেই সময় কিভাবে রিগিং হয়েছে, ভোটের বুথে ভোট চলাকালীন কিভাবে রিগিং হয়েছে সেগুলো আপনারা মনে করে রেখেছেন এবং সেগুলোই আপনারা চাইছেন। চিবিয়ে খেয়ে নিন, পুকুরে ফেলে দিন ব্যালট বক্স। এগুলো তো দিনের পর দিন দেখেছে বাংলার মানুষ। জনমতকে লুণ্ঠন করেছেন আপনারা। ইন্ডি জোটের নেতাদের এই ব্যালট পেপার ফিরিয়ে আনার দাবির পেছনে লুকিয়ে রয়েছে এক চরম দ্বিচারিতা। যখন এই রাজ্যগুলোতে বিরোধীরা জেতে, যখন দেশের লোকসভা বা অন্যান্য রাজ্যে বিজেপি জিতছে, কর্ণাটক, হিমাচল প্রদেশ, তেলেঙ্গানা কংগ্রেসের জয় হচ্ছে যখন, তখন ইভিএম একদম ঠিক আছে, একদম ঠিক, কোনো গন্ডগোল নেই কংগ্রেসে। এতদিন যখন মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আসছিলেন কোনো গন্ডগোল নেই। বিজেপি যেই জিতলো অমনি ইভিএমে গন্ডগোল। আরে এই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 80টা সিট তো তৃণমূল কংগ্রেস পেয়েছে, তো ইভিএম কারচুপি হলো, ইভিএম হ্যাক হলো, 80টা সিট কি করে পেলেন? ভবানীপুরে ভোট গণনার সময় আপনি হই হই করে পৌঁছে গেছেন, ভোট নাকি চুরি হচ্ছে। 80টা কেন্দ্রে আপনি জিতলেন কি করে? যাই হোক, মানুষের রায়, তাকে স্যালুট, যাই রায় হয়ে যাক না কেন, কিন্তু আপনাদের এই এক চোখামোটা কবে বন্ধ হবে? কারণ মানুষ এগুলোকে ভালোভাবে নেয় না। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ এই ইভিএম এবং ভিভিপ্যাট সংক্রান্ত সমস্ত মামলা খারিজ করে স্পষ্ট রায় দিয়েছিলেন যে ইভিএম সম্পূর্ণ নিরাপদ এবং ভারতের নির্বাচন প্রক্রিয়ার প্রতি অহেতুক সন্দেহ প্রকাশ করা বন্ধ হওয়া উচিত। গোটা বিশ্ব দেখছে একটা এত বড় গণতন্ত্রে, এবং গণতন্ত্রের সব থেকে বড় উৎসব ভারতীয় উপমহাদেশের নির্বাচন, মানে সেটা একটা উৎসবের পর্যায়ে, মানুষ আনন্দ করে ভোট দিতে যাবে। আদালত ব্যালট পেপারে ফিরে যাওয়ার দাবিকে অবাস্তব বলে উড়িয়ে দিচ্ছে, আর আপনারা বলছেন যে না ইভিএম এ কারচুপি হচ্ছে। আপনারা বলছেন ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি, এনআইএ তাদের বিরুদ্ধেও আপনারা অভিযোগ করছেন। মানে সংবিধান স্বীকৃত যে সংস্থাগুলো, সেটা তদন্তকারী সংস্থা হোক, সেটা নির্বাচন কমিশনের মতো সংস্থা হোক, এই সমস্ত সংস্থার বিরুদ্ধে আপনাদের লাগাতার এই ধরনের একচোখামি, পক্ষপাতমূলক আচরণ এবং লাগাতার একই ধরনের অভিযোগ, যার কোনো বেস নেই। কিন্তু আপনারা শুনবেন না, কারণ আপনাদের, আবার বলছি, গায়ে খুব জ্বালা। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে হেরে যাওয়ার পরেও গদি ছাড়তে চাইলেন না। আপনারা তখন বলতে পারলেন না যখন আপনার নেতার বান্ধবীর খাটের তলা থেকে, আলমারি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। আপনারা তখন বলতে পারেননি যখন চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছে, তারা মার খাচ্ছে, তাদের ভবিষ্যৎ বিক্রি হয়ে গিয়েছে, মন্ত্রীদের প্রাসাদোপম বাড়ি হয়েছে, ফ্ল্যাট হয়েছে, গাড়ি হয়েছে, কয়লা পাচার, গরু পাচারের টাকায় ফুলে ফেঁপে উঠেছেন। তখন আপনারা কিছু বলেননি, তখন আপনি কিছু বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় আর আজকে এই চিঠিতে সই করে দিয়েছেন। যাই হোক, মানুষ বিচার করেছে, যদি শুধরে যান আগামী দিন কিছুটা হয়তো রিকভার করলেও করতে পারেন। গোটা দেশের ছবিটাও এই একই রকম হতে চলেছে যদি না এই দম্ভের পতন হয় INDI এর। আজকে বিগ স্টোরি এখানেই শেষ করবো। অন্যান্য খবরের জন্য চোখ থাকুন CNN।